लाइखिनो चिनी युवा इकन चिनी त्रिपुरा प्रदेश नि साधारण सम्पादक जतन खुलुमका तो जतन पालखाय संजाक तिसावै अजुदान सभा फाइमाजा फाइजा त्रिपुरा जने जतने खाचुका हामजामुन गोबाय त्रिपुरा सारा तालुरि मानो त्रिपुरा सारा थिगु मानो बिजेपि बागै आमर बागै अ 2026 दिनै राज्य सरकार তেমন রাজ্য আছে জনকল্যাণমুখী সরকার চালাতে দম ও সরকার শুধু সমতল চিবিয়া ও সরকার পাহাড় থেকে পাহাড় দল লেখালে ফেলে ত্রিপুরা মাথা সিপিএম লেখালে ফেলে খাবার খুবাইলাম সগো ত্রিপুরা মাথা সিপিএম লেখালে ফেলে খাবার খুবাইলাম সগো নবাগতদের জানাই স্বাগত নবাগতদের ক্যামেরা আছে কিন্তু তারপর হইতাছে ভারত মাতা কি বন্দে 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 कुछ नहीं कोई कुछ नहीं कर सकता ये बड़े होने का तो हथियार दाঁড়াও सीपीएम एक ही ছিল দাঁড়াও আর কাউকে আসতে দিতে না আর ভারতীয় জনতা পার্টি একদম ভিতরে ঢুকে যাবে এবং ঢুকে যার যার ঘরের ভিতর দিয়ে সমস্ত বেনিফিশিয়ারি যে বিষয়গুলো আছে সবকটা পৌঁছে দেবে সবাইকে অসংখ্য ধন্যবাদ নমস্কার জয় হিন্দ এইভাবে থাকা উচিত এবং বড় ভাই ছোট ভাইয়ের সাথে যেভাবে ভালোভাবে তা রাখার যা ব্যবস্থা আমরা সেভাবে থাকতে চাই আমরা কারোর বিরুদ্ধে না কিন্তু আমাদের উপর খবরদারি করবে আমরা যাদেরকে উঠিয়ে এনেছি আমাদের বিরুদ্ধে কথা বলবে সেটা পঞ্জাবকে মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের হোম মিনিস্টার সাহেব কোনো অবস্থায় সেগুলো মেনে নেবে না বন্ধুরা মহারাজার জন্মদিন 19 আগস্ট আমরা কেউই জানতাম না যে 19 আগস্ট মহারাজার জন্মদিন আমরা এসে 19 আগস্ট মহারাজা বিক্রমের জন্মদিন আমরা তার ছুটি ঘোষণা করেছি বন্ধুরা এই হচ্ছে ভারতীয় জনতা পার্টি সম্মান দিতে যাবে আমাদের এবং আমাদের গৃহমন্ত্রীজি এবং আমাদের ত্রিপুরা সরকার মিলে ওরা যে সৃষ্টি করেছে সেই সৃষ্টিগুলোকে আমরা তাদের মানে মূল ছুটে আমরা আপনাদেরকে ফিরিয়ে এনেছি তাই 11টা থেকে 12টা এখানে নর্থ ইস্টার্ন জোনে একজ হয়েছে আজকে পুরো নর্থ ইস্টার্ন জোনে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে ত্রিপুরাতেও শান্তি প্রতিষ্ঠিত হয়েছে আপনারা শান্তি চান কি চান না শান্তি চান কি শান্তি চান না আমি আবার জিজ্ঞেস করছি মা বোনদের আপনারা শান্তি চান কি চান না শান্তি চান তাহলে ভারতীয় জনতা পার্টিকে আপনাদের এই এডিসি ইলেকশন যে আসছে এবং আমাদেরকে ভারতীয় জনতা পার্টি মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের জেপি নাড্ডাজি আমাদের পাশে উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা প্রদেশের মাননীয় সভাপতি রাজীব ভট্টাচার্যকে জেতাবেন কিনা চুপ করে থাকতে হবে না বলতে হবে জিতাতে হবে কারণ শান্তি যে কোনো উন্নয়নের জন্য শান্তি ছাড়া কোনো অবস্থায় সম্ভব হয় না বন্ধুগণ আপনারা ছিলেন তাদেরকে বলেছি যে ল অ্যান্ড অর্ডারে আমরা কেন প্রথম নিচের দিক থেকে আমরা হব না সেইভাবে আমরা যাতে কাজ করি তাদেরকে আমি নির্দেশ দিয়েছি বন্ধুগণ এখানে জনজাতিদের বিষয়ে অনেক কথা এখানে বলেছেন আজকে মহারাজাদের নিয়ে আগে কারোর কিন্তু রাজত্ব ছিল আমাদের সরকার আসার পর যেভাবে জনজাতিদের আমরা সম্মান দিয়েছি বিশেষ করে মহারাজাদের এর আগে কেউ দেয়নি আজকে মহারাজার প্রতি সম্মান দেওয়ার জন্য আমরা কি করলাম সিঙ্গার বিল যে নাম মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের সময় ওয়ান অফ দ্য ওল্ডেস্ট এয়ারপোর্ট সেটা ছিল এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে সেটা শুরু হয়েছিল আমাদের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর ওনার নামে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের এয়ারপোর্টের নাম আমরা দিয়েছি তখন কোথায় ছিলেন আপনারা আমার মনে আছে 2021 এডিসি ইলেকশনের সময় আমরা বহু জায়গায় আমাদের যে কার্যকর্তাদের মেরেছে ওরা আমি নিজে গিয়ে দেখলাম মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের যে ফটো আমাদের যে ভারতীয় জনতা পার্টির অফিসে সেখানে মাটিতে লুণ্ঠিত হচ্ছিল
আমরা উঠে সেটাকে পরিষ্কার করে রাখছিলাম। এখন বলছে মহারাজা মহারাজা, তখন কোথায় ছিলেন? তাহলে এই লোকগুলো কারা? এই হারমাত বাহিনী, সিপিএম এর সব হারমাত বাহিনী এখন গিয়ে ঢুকেছে এই লোকাল পার্টির মধ্যে। বন্ধুগণ, ওদেরকে চিনতে হবে, ওদেরকে চিনতে হবে। এবং আমি পুলিশকে বলেছি লিস্ট করবার জন্য, কোনো অবস্থায় ছড়া হবে না এই গুন্ডাগার্দির। আমার লাইফে আমি জীবনেও গুন্ডাদের সাথে আমি আপোষ করিনি, আগামী দিনে আমি করবো না। এটা আপনাদের শুনে বলে রাখুন বন্ধুগণ। পুলিশে আমি দেখতে পাই, আমি যা শুনলাম যে এই সভা যাতে না হয়, এর আগে অনেকবার অনেক জায়গায় চেষ্টা করেছি। এখানে শুনলাম রাস্তায় জলের আন্দোলন করে কিছু মহিলাদেরকে বসিয়ে দেওয়া হয়েছে, কোমলমতি মায়েরা বোনেদের বসিয়ে দেয়। এটা কিন্তু নতুন নতুন কিছু না, এটা সবসময় ওনারা করেন। এবং আমি বারবার সবসময় আমি যেটা বলি, আমরা যখন বক্সিং রিংয়ে থাকি, যিনি সত্যিকারের স্ট্রং বক্সার, ও কিন্তু প্রথমে বক্সিং দেয় না। যিনি কি দুর্বল, ওই দুর্বলকে বলে হিটমি হিটমি। তা আমরা যখন এই ধরনের কাজ করে, তা আমাদের যখন হিটমি করে, তখন এই যে বক্সার স্ট্রংলি যেভাবে একটা মক্কা দেয় এমনিতে পড়ে যায়। তা আমাদেরকে এইভাবে বারবার এইভাবে এই ধরনের আন্দোলন দিয়ে, চালাকি দিয়ে মহৎ কাজ করা যায় না। ভারতীয় জনতা পার্টি শুধু ভারতবর্ষে না, শুধু ত্রিপুরাতে নয়, সারা পৃথিবীর মধ্যে শক্তিশালী পার্টি। কাজেই এখানে কিন্তু ওই যে নিউটনসের যে ল আছে, এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন, আমি বলবো এখন উল্টো। এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান স্ট্রং অ্যান্ড মোর রিঅ্যাকশন টু দ্য অপোজিশন পার্টি। আপনারা কিন্তু এখনো ভুল করছেন, এখনো সময় আছে। এইভাবে করে আমাদের কোমলমতি জনজাতি ভাই বোন তাদের উন্নয়নে বাধা সৃষ্টি আপনারা করবেন না, এখনো সময় আছে। আরে আমি বলছি, ভারতীয় জনতা পার্টি জনজাতিদের উন্নয়নে যা যা এতদিন ধরে যে দাবিগুলো ছিল আমরা করব, আপনাদের মাধ্যমে আমরা কেন করব? আমাদের মাধ্যমে জনজাতিদের যা সমস্যা আমরা করব। আমি অন্যের মাথায় হাত দিয়ে, অন্যের উপর পা দিয়ে আমি কেন করব? মাননীয় প্রধানমন্ত্রী যে পরিষ্কার বলেছেন, এবং সেটাই হচ্ছে আসল কথা। ভালোভাবে থাকতে ভালো, নতুবা আমরা আমাদের মতো কথা বলবো, আমরা আমাদের মতো কাজ করবো। এবং আগামী দিন জনজাতিদের উন্নয়নে যা যা করা দরকার আমরা সেটা করবো। আমার মাননীয় বিধায়ক এবং আমাদের যিনি মাননীয় মন্ত্রী ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার, উনি কথাটা বলেছেন, হয় না? হয় কি না? বেশি চালাকি ভালো না কিন্তু। এবং এই যে বেশি চালাকি কিছুক্ষণের জন্য অনেকে বুঝবে, কিন্তু এখন যেখানে যায় আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে মহিলারা, জনজাতি মহিলারা ভারতীয় জনতা পার্টির প্রতি আকৃষ্ট হচ্ছেন, মোদীজিকে চিনেছেন, বুঝতে পেরেছেন, ওনার উপর বিশ্বাস এসেছে যে একমাত্র মোদীজি যখন আসতেন, আগে তো কিভাবে যেতেন রাস্তার মধ্যে দিয়ে, কি সমস্যা হতো, আজকে এই রাস্তাগুলো সুন্দর হয়ে যাচ্ছে। বন্ধুগণ, ন্যাশনাল হাইওয়ে, একের পর এক ন্যাশনাল হাইওয়ে, ছোট ন্যাশনাল হাইওয়ে দিয়েছে। আপনারা কোনোদিন ভেবেছেন যে আগরতলা থেকে বা এই জায়গা দিয়ে আপনাদের রেল যাবে? মোদিজি আসার পর হীরা মডেল দিয়েছে, এত রেলে করে আমরা আসা যাওয়া করি। এখন আমাদের ইন্টারনেট দিয়েছে, আমাদের এয়ারওয়ে দিয়েছে, আমাদের একের পর এক যা যা উন্নয়নের জন্য যা দরকার মাননীয় প্রধানমন্ত্রী দিচ্ছে। এর আগে আমরা অরণ্যের উদাহরণ আমরা দেখেছি, ক্রোকোডাইল টিয়ার। কাজে আগামী দিন যারা এই ধরনের চেষ্টা করে সুশ্রী দেয়, এটা বিভিন্নভাবে সুশ্রী ঘুম থেকে ওঠে, চেষ্টা করে কি করা যায়, আমাদের কাছে তো কোনো ইস্যু নেই, কি করা যায়, চলো রাস্তার উপর স্ক্রিপ্ট নিয়ে আন্দোলন করো। আরে আমি বারবার বলছি, স্ক্রিপ্ট নিয়ে আন্দোলন করার কোনো প্রয়োজন নেই, নিজেরা আপনারা স্ক্রিপ্ট তৈরি করুন। আপনারা এই স্ক্রিপ্ট নিয়ে বারবার কথা হয়েছে, কিন্তু তারপরও স্ক্রিপ্ট নিয়ে কথা হচ্ছে। আপনারা নিজেরা, আপনারা ঠিক আছে, আপনারা বাংলা স্ক্রিপ্ট নেবেন না, তাহলে দেবনাগরী নেন। আপনি হিন্দিতে কথা বলেন, দেবনাগরীতে কথা বলেন, তাহলে হিন্দিতে কেন আপনি স্ক্রিপ্ট নেবেন না? আমাদের নিজের দেশের আপনি স্ক্রিপ্ট বানান, বা নিজেরা। আপনাদের এখানে প্রচুর জনজাতিদের মধ্যে বিদ্বান ব্যক্তি আছে, আমার কাছে বইও দিয়ে গেছে ওনারা। আপনারা নেক্সট জেনারেশনকে কি বলবেন যে আমাদের স্ক্রিপ্ট আমরা নিজেরা তৈরি করেছি? চাকমারা যদি স্ক্রিপ্ট তৈরি করতে পারে, তাহলে আমরা কেন স্ক্রিপ্ট তৈরি করতে পারবো না? তো সেই স্ক্রিপ্ট তৈরি করা হয়েছে, নেক্সট জেনারেশন বলে দিস ইজ আওয়ার স্ক্রিপ্ট। এইভাবে যে স্ক্রিপ্ট, ফরেন স্ক্রিপ্ট আমি নেব, এখন বলবে যে এমুক জায়গায় স্ক্রিপ্ট আছে, আমরা কেন নেবো? ফরগেট অ্যাবাউট আদার স্টেট অর আদার কান্ট্রি।
ইংরেজরা রোমান স্ক্রিপ্ট গ্রহণ করেছে, এর জন্য আমরা কি গ্রহণ করবো? ভারতবর্ষের সংবিধানে কি লেখা আছে? যে 8th শিডিউলে যে একদম পরিষ্কার লেখা আছে, কোনো রকম স্ক্রিপ্ট, ফরেন স্ক্রিপ্ট অ্যালাউড না। যদি ফরেন স্ক্রিপ্ট অ্যালাউড না হয় তাহলে এটা মান্যতা রেজিস্ট্রি কি করে হবে আগামী দিন? কিভাবে তার সংবিধানে তার যুক্ত হবে? যখন এই কথাটা বলে না আমরা 8th শিডিউলের দরকার নেই, আমরা 7th শিডিউল বলি হবে। তো এই যে চালাকির মাধ্যমে বারবার ভুল বোঝানো, আমরা তো কোনো স্ক্রিপ্টের বিষয় আমরা বলছি না, আমরা বিধানসভায় বলেছি। তখন বিধায়ক ছিলেন, সেখানে আমাদের অপোজিশন পার্টির ওনারা ছিলেন, ওনাদেরকে একজন বললেন কি যে আমরা এই তামিল স্ক্রিপ্ট দেবো। আমি সাথে সাথে বললাম যে ওকে ওয়েলকাম, ইউ ডু ইট, উই অ্যাকসেপ্ট। কিন্তু পরবর্তী সময়ে দেখা গেল আবার পিছিয়ে গেছে বন্ধুগণ। এইভাবে হয় না, এইভাবে কোনোদিন জনজাতিদের উন্নয়ন হবে না। যে পার্টি মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে আমাদের ভারতীয় জনতা পার্টিকে শক্তিশালী করতে, আজকে দেশকে শক্তিশালী করতে, ইনফ্রাস্ট্রাকচারের দিক দিয়ে শক্তিশালী করতেন। আজকে আমাদের যে উন্নয়ন, ভোকাল ফর লোকাল, যে নিজের জিনিস বিক্রি করে আজকে সারা পৃথিবীর সমস্ত দেশ জিডিপির দিকে আজকে কত নিচে চলে গেছে। আমেরিকার মতো যে স্টেট, আমেরিকার মতো যে কান্ট্রি, সেখানে 2% চলে গেছে, আর আজকে আমরা 8%-এর উপরে চলে গেছি বন্ধুগণ। এমনিতেই চলে যাচ্ছি না। আজকে নর্থ ইস্টার্ন জোনের মধ্যে ত্রিপুরা আজকে পার ক্যাপিটা ইনকাম 2য় স্থানে হয়ে গেছে। আমাদের জিএসডিপি ত্রিপুরা নর্থ ইস্টার্ন জোনের মধ্যে 2nd হাইয়েস্ট। আমাদের নীতি আয়োগের মাধ্যমে ত্রিপুরাকে একদম ফ্রন্ট রানার স্টেট হিসেবে ডিক্লেয়ার করেছে। আমাদের সারা 28টা রাজ্যের মধ্যে ল অ্যান্ড অর্ডারের দিক দিয়ে, নিচের দিক দিয়ে আমরা 3য় স্থানে। অর্থাৎ আমরা আগামী দিনে যেভাবে আমরা কাজ করছি সেইভাবে মানুষ সারা ভারতবর্ষের মধ্যে, মাননীয় প্রধানমন্ত্রী কিছুদিন আগে ওয়েস্ট বেঙ্গলে এসছেন, সেখানে ক্যাম্পেইনের মধ্যে কি বলেছেন? जाइए आप लोग देख के आइए त्रिपुरा में कैसे डेवलपमेंट हो रहा है। এর অর্থটা কি? আমরা যে সঠিকভাবে যে চলছি এই মানদণ্ডতে সেটা বোঝা যায়। বন্ধুগণ, আপনারা জানেন মিজোরাম এবং গোয়ার পরে ত্রিপুরা আজকে পূর্ণ সাক্ষরতা আজকে স্টেট হিসাবে ডিক্লেয়ার করা হয়েছে বন্ধুগণ। এবং সেখানে কিন্তু লোক সংখ্যার যদি আমরা হিসাব দেখি, সেখানে আমরা মিজোরাম এবং গোয়ার থেকে আমরা অনেক বেশি। তারপরে আমরা কিন্তু 95.6% আমরা কিন্তু সেই সাক্ষরতার দিক দিয়ে আমরা অনেক বেশি উপরে আমরা চলে এসেছি। আজকে ডিরেগুলেশনের বিষয়ে আজকে মাননীয় প্রধানমন্ত্রী যে চিফ সেক্রেটারিরা গিয়েছিলেন, সেখানে প্রথম স্থান এই ডিরেগুলেশনের মধ্যে ত্রিপুরা ফার্স্ট হয়েছে ডিরেগুলেশনের মধ্যে। এর জন্য মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের চিফ সেক্রেটারি মহোদয়কে ধন্যবাদ দিয়েছেন। শুধু তাই নয়, কালকে আমাকে সেক্রেটারি বলছেন বিহার থেকে, ওনাকে বলেছেন যে আপনারা ফুল টিম, আপনারা আসুন, কীভাবে এত তাড়াতাড়ি সম্ভব হয়েছে সেটা আমাদেরকে আপনারা শিখান। আমাকে বলছিল বিহারে, আমি বললাম বিহারে আমরা কেন যাব? ওনাদেরকে বলুন আমাদের কেন আসতে। আমরা যখন বিভিন্ন কাজে মডেল গুজরাটে আমরা যাই, ওখানে শিখবার জন্য, জানবার জন্য, ওনাদেরকে আপনারা বলুন এখানে আসতে, আজকে আমরা দেখাবো ওইখানে। উনি বলেন ঠিক আছে। তো এই যে একটার পর একটা আমরা কাজ করছি, আপনার 7-7টা আমরা যে পঞ্চায়েত লেভেলে আমরা 7-7টা রাষ্ট্রীয় পুরস্কার আমরা পেয়েছি। প্রচুর পুরস্কার, শেষ করা যাবে না, এত পুরস্কার আমরা পেয়েছি। ত্রিপুরা, নতুন ত্রিপুরা, আমি যেটা বারবার বলছি, আমরা নতুন ত্রিপুরা আগামী দিন আমরা করতে যাব। কিন্তু সেটা একমাত্র সম্ভব হবে আপনারা, বিশেষ করে জনজাতি সবাই যদি ভারতীয় জনতা পার্টির প্রতি আস্থা থাকে, এবং আপনাদের আস্থা বাড়ছে। এখন আপনাদেরকে ভুল বোঝানো হয়েছে এতদিন, এবং আগামী দিন আমি নিশ্চিত যে এডিসি তো আমরা দখল করবই। আবার 2028-এ ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই বন্ধুগণ। খালি বলছে থামসা কিসে থামসা বলছে সবাই ইউনাইটেড থাকতে হবে। ত্রিপুরাতে থামসা থাকতে গেলে ত্রিপুরি যেমন আছে, এখানে আমাদের যারা রিয়াংরা আছেন, রিয়াং শরণার্থীরও আছেন, এখানে চাকমা আছেন, গারু আছে, সব তো থামসা তো খালি একটাও হবে না, সবার থামসা হতে হবে। জাতি, জনজাতি এবং মণিপুরি এবং যারা মাইনরিটি সবাইকে নিয়ে আমাদের থামসা করতে হবে। আমরা থামসা করতে জানি কাকে? সবাইকে নিয়ে। আমরা যেটা বলছি সেটাই হচ্ছে থামসা, যে সবাইকে নিয়ে আমরা ডেভেলপমেন্টের কথা বলবো। কেউ কাউকে ছেড়ে, কাউকে সবটা সাথ সবটা বিকাশ, বিশ্বাস একটা প্রয়াস, এর মধ্যেই কিন্তু এই থামসা লুকিয়ে আছে বন্ধুগণ। সবাইকে নিয়ে আমাদের চলতে হবে, সব গ্রুপকে নিয়ে আমাদের আগামী দিন আমাদের চলতে হবে বন্ধুগণ।
এবং সেইভাবে আমরা কাজ করছি। এই স্ক্রিপ্ট নিয়ে অনেক কথা হয়েছে যে স্ট্যাটাস কিউ, অর্থাৎ কেউ যদি রোমান স্ক্রিপ্টে পরীক্ষা দেয় তাতে কোনো অসুবিধা নেই। এ কিন্তু ভুল বোঝানো হচ্ছে যে আগামী দিন পরীক্ষা আসবে, এরা কি করে পরীক্ষা দেবে। সেখানে বিধানসভায় আমি বলেছি যে যদি আপনাদের স্ক্রিপ্ট তৈরি না হয়, যদি কেউ দিতে হয় চায় স্ক্রিপ্ট দিয়ে সে দিতে পারে। এবং সেইভাবে দেখা গেছে আমার কাছে যে ক্লাস 10 এবং 12-এর যে পরীক্ষা, কারা কারা ওখানে প্রেজেন্ট ছিল, দেখা গেল খুব মিগার অ্যামাউন্ট যারা এই রোমান স্ক্রিপ্টে পরীক্ষা দিয়েছে। তাহলে অর্থাৎ কি দাঁড়ালো এটা মানুষ অ্যাকসেপ্ট করছে না এই রোমান স্ক্রিপ্টকে, কিন্তু এটা ভুল বোঝানো হচ্ছে। তাও আমি বলছি যে আমরা স্ক্রিপ্ট নিশ্চয়ই আমরা অ্যাকসেপ্ট করবো, যদি নিজেদের স্ক্রিপ্ট করো, ইন্ডিজিনাস স্ক্রিপ্ট তৈরি করো, সেই কথা আমরা বলেছি বন্ধুগণ। এখানে আমি সবসময় কয়েকটা জায়গায় আজকাল আমি বলছি যে আমরা যখন ভারতের বাইরে আমরা যাই, আমরা কি বলি, আমরা ভারতের বাইরে আমরা যদি আমাদের জনজাতি যদি কেউ যায়, ত্রিপুরার থেকে কেউ যায়, বিহার থেকে কেউ যায়, আসাম থেকে কেউ যায়, মধ্যপ্রদেশ থেকে যায়, তখন আমরা কি বলি? আমরা বলি হিন্দুস্তানি। আপ কাহা সে আয়ে হো? मैं হিন্দুস্তান সে, মানে আমি হিন্দুস্তানি। ত্রিপুরার থেকে আমরা যখন যাব, মণিপুর থেকে যখন কেউ যাবে সে মণিপুরি, ত্রিপুরার থেকে যে যাবে সে ত্রিপুরি, এবং কেউ যদি বাঙাল থেকে যায় বাঙালি। তো সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে আমি সবসময় বলছি এখন যে আমরা ত্রিপুরার থেকে যখন আমরা যাবো কোথাও, আমরা সবাই ত্রিপুরি, এখানে কোনো আলাদা কিছু হবে না, কিন্তু যার আলাদা থাকতে পারে, সেটাই হচ্ছে আসল মূল মন্ত্র। এবং সবার ডেভেলপমেন্ট আমরা সেইভাবে আমরা করবো। কিন্তু ঘুম থেকে উঠে গেলে পাঠ খুঁজে কি করে একটা মানে কোনো জায়গায় কোনো ইস্যু পাওয়া যায় কিনা, এবং এই ফাঁকের মধ্যে ঢোকার চেষ্টা করছে এখানে। আর কমিউনিস্টদের কথা বলে তো লাভই নেই, এদের কথা তো বলে লাভ নেই। কি বলবো ওনাদেরকে? কিছুদিন আগে বিরোধী দল নেতা বলছেন কি হচ্ছেটা কি, এখানে এত ড্রাগস ধরা পড়ছে, আমাদের সময় মাত্র 4-5টা নাকি দুটো ফেন্সিডিলে পাওয়া যেত। এখন দেখুন, আরে আপনাদের সময় ফেন্সিডিল তো ধরতেন না আপনারা, আমরা তো ধরছি, কারণ পুলিশ কাজ করছে, বিভিন্ন এজেন্সি কাজ করছে, এর জন্য ধরা পড়ছে। আপনারা মনে নেই সেদিন যখন শুয়েছিলেন, শুয়ে বুকের মধ্যে টাকা রেখে সে আবার সেটাকে শুট করে আবার সবাইকে দেখাচ্ছে, সিপিএম এর এক লিডার, এই পয়সা কোথা থেকে আসতো আপনারা জানেন না? সেগুলো কিভাবে জনতার টাকা বুকের মধ্যে রেখে সে ফটো শুট করে মানুষকে দেখাচ্ছিলেন। আর আপনারা বলছেন যে এখানে বিজেপির কাটমানি ইত্যাদি নানা রকম আপনাদের সময় কি করেছেন সেগুলো আর সব মানুষ জানে। আপনাদের সময় এই যে ধরনের অত্যাচার আপনারা করেছেন, আমি কয়েকটা কথা এখানে বলবো আপনাদেরকে সামনে। আমি আগেও বলেছি, আমি পূর্ববর্তী যিনি মুখ্যমন্ত্রী ছিলেন 30 কোটি টাকা এখানে যে হাসপাতাল তৈরি করার জন্য 30 কোটি টাকা দিয়েছে। আমি কিছুদিন আগে 30 কোটি টাকা এই এডিসিকে আলাদাভাবে বাজেটের বাইরেও আমি অনেক টাকা ওনাদেরকে দিয়েছি। বন্ধুগণ, সিপিএমের বিষয়ে যদি আমি আলাপ করি, এখানে তো আমার পূর্বতন বক্তা এখানে বলেছেন সব কিছু। 2000 সালে অফিসের ভিতর ঢুকে সুখরাম দেববর্মাকে কিভাবে খুন করা হয়েছে, জনজাতি গোষ্ঠীর একজন, এবং সে সৎ ছিল, এবং জানা গেছে একজন সিপিএমের ক্যাডার তার ইশারাতে, এবং শুধু খুন করেননি, এবং শুধু ওনাকে না, ওনার সহকারী যে ছিল তাকেও এই সদরের মধ্যে ঢুকে ওনাকে এসডিএমকে খুন করেছেন। আপনারা ভুলে যাননি সেগুলো? মেরে হেঁটে আরামসে যাচ্ছে, কোনো সমস্যা নেই, সব আগের থেকে তৈরি আছে। এগুলো তো আমাদের মনে, আমরা কিন্তু ভুলে যাই, আমরা এগুলো কিন্তু মনে রাখা প্রয়োজন। আমাদের 1982 সালে কৈলাস শহরে কংগ্রেস কর্মী, এই কংগ্রেসই এখন যে হাত মিলিয়েছে এই সিপিএম এর সাথে, দুঃখ হয় ওনাদের জন্য, দুঃখ হয়। সেই কংগ্রেস কর্মী ভগবতী বসাককে পুরো পরিবার, পুরো ফ্যামিলিকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বন্ধুগণ। এবং আমাদের টিএমসি ত্রিপুরা মেডিকেল কলেজের আপনার আন্দোলন আপনারা জানেন, কংগ্রেসের মাধ্যমে সেটা হয়েছিল, এবং সেখানে পুলিশের গুলিতে পাপাই সাহাকে খুন করা হয়েছিল, আপনারা সবাই জানেন। এখনো মাঝে মাঝে ফটোগুলো যদি দেখেন কি নির্মমভাবে যারা আন্দোলনে ছিল তাদেরকে কিভাবে পিটিয়েছে, মেরেছে তৎকালীন সময়ের পুলিশ, আপনারা সবাই জানেন বন্ধুগণ। আপনারা
এটাও জানেন যে আমাদের যে অলোক দেব উনি কি করেছেন, ভারত মাতা কি জয় এই কথা বলেছেন ছাত্র যুব মোর্চার নেতা অলোক দেব। এবং সেই যেহেতু ভারত মাতা জয় এই কথাটা বলেছেন, মুখের মধ্যে এই ক্যাডার বাহিনী তার মুখের মধ্যে প্রস্রাব করে দিয়েছেন জাস্টিমাদিন, এবং প্রস্রাব করে দিয়ে বলেছেন তুমি ভারত মাতা কি জয় বলেছ, এই কারণে তোমার মুখটাকে শুদ্ধ করার জন্য আমি প্রস্রাব করলাম আমরা। আপনারা চিন্তা করুন এই অবস্থা হয়েছে। আজকে আপনারা যদি পুষ্প কাপালির কাহিনী যদি আপনারা শুনেন, গায়ে কাটা দেবে 7 মাসের অন্তঃসত্ত্বা পুষ্প কাপালি, তাকে পার্টি অফিসে ডেকে নিয়ে তার পেটে বারবার লাথি মেরেছে। আর আজকে ওরা গণতন্ত্রের কথা বলে, এবং সেখানে কারণ কি, সে বিজেপির টিকিটে নির্বাচনে লড়েছিল, সেই কারণে তার সেখানেই গর্ভপাত হয়। এবং তাকে কতটুকু মানে অত্যাচার করলে এই যে নৃশংসভাবে করে যেভাবে তারা অত্যাচার করেছে সবাই জানে। 65 বছর বয়সটা বিজেপি প্রার্থী, আমি নামটা নাই বললাম, নামগুলো আমি অন্য নাম নেব না, আমি নাম ভট্টাচার্য, তার বাড়ির ভিতর ঢুকে সিপিএম আশ্রিত গুন্ডা বাহিনী এই বিজেপি যে সমর্থক তাকে দর্শন করে তার লালসা মেটায় এই কমিউনিস্ট দর্শকরা, এবং তাকে দর্শন করে তাকে মেরেও ফেলেছে। এখানে আমাদের মাননীয় বিধায়ক এখানে আছেন, উনি খুব ভালো করে জানেন কল্যাণপুরের ঘটনা, উনি সব জানেন। আমি কল্যাণপুরে কিছুদিন আগে গিয়েছিলাম, 26 জন নিরীহ লোককে খুন করা হয়েছে এই এটিএফ এর গুন্ডারা এবং সেই টেররিস্টরা। আমাদের এখানে চারমোহন ত্রিপুরা, আমাদের ভবন আপনারা প্রথম শহীদ ভারতীয় জনতা পার্টির চারমোহন ত্রিপুরা জনজাতি অধ্যুষিত এলাকা চারমোহন ত্রিপুরাকে তার কি দোষ, সেই গন্ডাঝাড়া মহকুমায় উনি জনজাতি মুক্ত মণ্ডল সভাপতি ছিলেন এবং দলপতি গ্রামের ভিলেজ কমিটি নির্বাচিত সদস্য। যখন মোদীজি 2014-তে সারা ভারতবর্ষের মধ্যে এমন একটা অবস্থা করেছে, ভয় পেয়ে গেল। এবং যেহেতু এই সিপিএম এর আমলে এরকম একটা নির্বাচিত কি করে হয়, তাকে খুন করার ষড়যন্ত্র করেছে বন্ধুগণ। ওই এলাকার যিনি এমএলএ ছিলেন তার নির্দেশে সেই খুন করা হয়েছে। কি বলেছেন, তাকে ডেকে নিয়ে ওকে কিছু লোক গেল, গিয়ে বললো যে তোমাকে ওই বিধায়ক বলছে যাওয়ার জন্য। এরপর আর তার কিন্তু শরীর আর সুস্থ শরীরে সে ফিরে আসেনি। কি বলেছেন, সে নাকি উজাগিরি করতেন এবং সেই উজাগিরি করাতে একজন পাগলকে সে মানে আগুন দিয়ে সে নানারকম ছেঁকাছুকি করছিলেন, এতে নাকি ওই পাগল খেপে গিয়ে ওকে মেরেছে। কিভাবে প্ল্যানিং করে বন্ধুগণ, আপনারা ভাবুন, এগুলো নিয়ে কথা বলার প্রয়োজন, ভুললে চলবে না। দাঙ্গা কিভাবে ওনাদের সময় 80 দাঙ্গা করেছে, 3000-এর মতো লোক মারা গেছে জাতি জনজাতি। তো এদের সময় এইখানে এটিএফ এনএলএফটি এবং এই ধরনের টেররিস্ট এখানে জন্মগ্রহণ করেছে। নিতিনবাবু কি বলেছেন, যে আমি যদি জনজাতি হতাম তাহলে আমি উগ্রপন্থী হতাম। আপনাদের মনে আছে? আর কি অবস্থা ছিল নর্থ ইস্টার্ন জোনে, ত্রিপুরাতে কি অবস্থাটা ছিল?